এই বাজেটের দু তিনটি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছে। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অ্যাভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়েও অনেক সক্ষম করদাতা পাবেন। কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি ওই কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কিছু বলা যাবে না। আমি আমার মন্ত্রণালয়ের একটি বিষয় তাজদি এলাকার সম্পর্কে 2-1 মিনিট বলে শেষ করতে চাই। অনেক একটা বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করানো দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথেও বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেব, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেব। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নয়। এবার এলাকার প্রশ্নে একটু বলে শেষ করতে চাই, যেহেতু আমরা কথা বলার খুব বেশি সুযোগ পাই না। মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই জানেন, এবং আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বলেছেন চরাঞ্চলকে নিয়ে একটি ফাউন্ডেশন ফোরাম আর একটি কর্তৃপক্ষ গঠন করার। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরো অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমি আমার অন্যান্য মন্ত্রিসভার সদস্য, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলকে অনুরোধ করব, যেহেতু আমরা এভাবে ফ্রিকোয়েন্ট কথা বলার সুযোগ পাই না, আমাদের এলাকার উন্নয়নের কোনো ডিউ লেটার কিংবা চাহিদাপত্র গেলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেখানে কাজ হয়, তাহলে আমরা মানুষের কাছে সম্মানিত হব। যেহেতু সময় নাই, ধন্যবাদ সবাইকে। এলাকার কথা কিছু না বললেই নয়। নাটোরের মানুষ, আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি। তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে যে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে, এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকলকে দেওয়া সম্ভব না, আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্টটি আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি, চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে। রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি। পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার
চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প। এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, নাটোর 1, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি, পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে বাজেটটা রাখা হয়েছে, টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে। সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো, ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়, সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি। আমার মন্ত্রণালয়ের যে ফ্যামিলি কার্ডের বিষয়ে পাইলটিং শেষ হয়েছে,
যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সকলকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। সরকার স্টেট পলিসি নিচ্ছি আমরা, এটা এক্সিকিউশন লেভেলে গিয়ে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য বারংবার আমরা একটা কথাই বলতে চাই যে দেশ গড়ার কাজ কেবল আমার একলার না। আমরা দেখেছি বিগত সময়ে যখন এক একটি সেক্টরের উপরে অত্যাচার হয়েছে তখন সেই সেক্টর প্রতিবাদ করেছে, কিন্তু যখন একটি সন্তানের গায়ে গুলি লেগেছে তখন কিন্তু ঘর থেকে মা বাবা সহ সকলে বেরিয়ে এসেছে। আসুন উন্নয়নের অগ্রযাত্রায় আমরা সকলে মা বাবা সহ একসাথে বেরিয়ে এসে এই উন্নয়নের অগ্রযাত্রাতে আমরা শরিক হই এবং কাজের দিকে এগিয়ে যাই। মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি। মাননীয় স্পিকার, রাষ্ট্র ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। এই সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সর্বোত্তম ব্যবহারের সম্ভাব্য চিত্র, যেটা এই সংসদে উত্থাপিত হয়েছে। আমরা এই বাজেটকে স্বাগত জানাই এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য জনগণ কর্তৃক এই সরকার ম্যান্ডেট প্রাপ্ত। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকারভাবে তিনি অর্থ ব্যয়ের অনুপাতের বিন্যাস ঘটিয়েছেন। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 30% মতো বরাদ্দ রেখেছেন, ভৌত অবকাঠামোর ক্ষেত্রে 18% উপরে বরাদ্দ রেখেছেন, সাধারণ সেবার ক্ষেত্রে 26% মতো বরাদ্দ রেখেছেন। অর্থাৎ অর্থের বরাদ্দের অনুপাতটা তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। সামাজিক অবকাঠামো দ্বারা আমাদের 18 কোটি যে মানুষ, তাদেরকে আমরা সক্ষম করতে সক্ষম হব। তাদের মানব সম্পদ উন্নয়নের, অর্থাৎ সেই জায়গাটা হলো আমাদের একমাত্র আপনার সম্ভাবনাময় খাত। 18 কোটি মানুষকে দক্ষ যোগ্য হিসাবে তৈরি করা, সেক্ষেত্রে তিনি যে বরাদ্দ রেখেছেন যথেষ্ট বরাদ্দ রেখেছেন, সময় উপযোগী বরাদ্দ রেখেছেন, 30% মতো বরাদ্দ। এই দক্ষ মানুষ সম্পদ যখন রাষ্ট্রের হয়ে কাজ করবে, তার মেধা যোগ্যতার শতভাগ প্রদর্শনের জন্য তাকে অবকাঠামো সুবিধা দিতে হবে। সেই অবকাঠামো খাতেও 18% উপরে বরাদ্দ রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। অনগ্রসর জাতিকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য, সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য 26% কাছাকাছি বরাদ্দ রেখেছেন, যা আমাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এই অর্থ বরাদ্দের যে অনুপাত, সেটি বাস্তবতা বিবেচনা করে আমাদের সম্ভাব্য খাতকে রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করার মানসে মাননীয় অর্থমন্ত্রী যে ডিস্ট্রিবিউশন করেছেন, তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আহরিত অর্থের 2 ধরনের ব্যয় রাষ্ট্র করে। একটি হচ্ছে অনুন্নয়ন ব্যয়, আর একটি হচ্ছে উন্নয়ন ব্যয়। অনুন্নয়ন ব্যয় মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা ব্যয়। রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্র মাননীয় অর্থমন্ত্রী, যেটা গত অর্থ বছরে ছিল 72.7% বরাদ্দকৃত অর্থের, সেখান থেকে কমিয়ে তিনি নিয়ে আসছেন 66.3%। তার মানে অপচয় রোধ করেছেন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করছেন না, অর্থের সর্বোত্তম সদ্ব্যবহার করছেন মাননীয় অর্থমন্ত্রী তার এই বাজেটের মধ্যে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অ্যাট দ্য সেম টাইম তিনি উন্নয়ন ব্যয় বাড়িয়েছেন। যে উন্নয়ন ব্যয় গত অর্থ বছরে ছিল, অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি ছিল 27.3%,
সেটাকে তিনি বাড়িয়ে 33.7% করেছেন। অর্থাৎ উন্নয়ন প্রয়োজন, দীর্ঘদিনে বিধ্বস্ত বাংলাদেশ, অবকাঠামো উন্নয়ন, এডিপির বরাদ্দ 3 লাখ কোটি টাকার উপরে, এডিপি ছাড়াও আরো 16,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় রেখেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ। অনুন্নয়নের ব্যয়ের মধ্যে যেটা ফ্যাসিস্ট সরকার এই জাতির জন্য কলঙ্ক হিসাবে চাপিয়ে দিয়ে গিয়েছিল, অর্থাৎ প্রচুর ঋণ, সেই ঋণের সুদ দেওয়ার জন্য 13.6% অর্থ দিতে হয়েছে বর্তমান সরকারকে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সেটি যদি না দেওয়া লাগতো অনুন্নয়ন ব্যয় আরো সাশ্রয়ী হওয়া যেত, কিন্তু আমাদের অর্থনীতির বাস্তবতায় এই সীমিত অর্থ থেকেও সেটা যোগান মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং সেখানে 11% উপর ভর্তুকিও তিনি বরাদ্দ রেখেছেন, যা প্রশংসার দাবি রাখে। বাজেট নিয়ে আমি খুব সমালোচনা শুনিনি সংসদে, কিছু শঙ্কা শুনেছি। এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি, কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। কোথায় করেছেন? সেটি হচ্ছে রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে। রাজস্ব আয়ের ঘাটতি হবে না, কারণ এ চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা হবে, কর অব্যাহতি হ্রাস করা হবে, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভাট কাঠামোতে নতুন বিন্যাস করা হবে। অতএব রাজস্ব ঘাটতি আমি দেখছি না। আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন। আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সময় খুবই কম। ব্যাংকের কথা বলা হয়েছে, ব্যাংক ঋণও কমেছে। 25-26 অর্থ বছরে ছিল 1,18,000 কোটি টাকা, এবার করা হয়েছে 1,12,000 কোটি টাকা। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্যস্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থের ঘাটতি কিন্তু হবে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট কথা বলা হয়েছে। কর যদি আহরিত হয়, রাজস্ব ঠিকমতো যদি আহরিত হয়, ব্যাংক থেকে যদি লোনটা যেটা নির্ধারণ করা হয়েছে পাওয়া যাবে, ঘাটতি বাজেট হওয়ার কোনো সুযোগ থাকছে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেটে কথা বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যান, সর্বশেষ বাজেটে 5.5 জিডিপির ঘাটতি বাজেট। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আপনি চীনে যান, সেখানেও 4% জিডিপি ঘাটতি বাজেট। অতএব এই ঘাটতি বাজেট আমাদের এই দুরবস্থার মধ্যে আমরা সক্ষম হব এটা মিট আপ করতে এবং অ্যাচিভ করতে। মাননীয় স্পিকার, আমরাই জানি একমাত্র কিভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়। কারণ আপনি যদি 1974-75 বাজেট যান, বাকশালী সরকারের সময় ছিল মাত্র 1,056 কোটি টাকা। জিয়াউর রহমান 78-79-তে মাত্র 2 অর্থ বছরের ব্যবধানে সেটাকে 2700 কোটি টাকা করেছিল, প্রায় 2.5 গুণের উপর বৃদ্ধি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 ওই অর্থ বছরে 6.1 থেকে 6.9% প্রবৃদ্ধি অর্জন করেছিল। অর্থাৎ 6.9% প্রবৃদ্ধি বিএনপি করতে জানে। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র 6.5%, অথবা আমরা এটা করতে জানি। যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি, বাস্তবায়ন করে প্রমাণ করতে চাই আমরা বাস্তবায়ন করতে জানি। বিরোধী দলকে বলবো আপনারা সহযোগিতা করুন।